শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের সবশেষ আপডেট। ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসানিস মনসুর বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। একীভূত করার জন্য 35,200 কোটি টাকা মূলধন ধরা হয়েছে। এর মধ্যে সরকার 20,200 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে, আর আমানত বীমা ট্রাস্ট ফান্ড থেকে 7,500 কোটি টাকা নেওয়া হবে। বাকি 7,500 কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে। এর আগে গত সপ্তাহে 5টি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়। বৈঠকে একীভূত হতে সম্মত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক। তবে একীভূত হওয়ার তালিকায় থাকা এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক দুটি এক সময় চেয়েছে। দর্শক, এই ব্যাংক একীভূতকরণ এবং খেলাফি ঋণ এই বিষয় দুটি নিয়ে আমরা আজ আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক জনাব তৌফিক আহমেদ চৌধুরী। জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যে বিষয়টি আপনি দেখেছেন যে ব্যাংক একীভূত করার একটি বিষয়ে সম্মত হয়েছে সরকার, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে 3টি ব্যাংক এই একীভূতকরণের বিষয়ে সম্মত হয়েছে, 2টি ব্যাংক সময় চেয়েছে। এমন অবস্থায় আসলে আপনার কাছে জানার প্রশ্ন যে 5টি ব্যাংক একীভূতকরণের কার্যক্রমটি শুরু হয়েছে এবং সেটি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ করতে চায় সরকার, এটি আসলে কতটা সম্ভব বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে তো 3টা ব্যাংক সম্মতি দিয়েছিল, 2টা ব্যাংক দেয়নি। এখন এই না দেওয়ার পরেও যেহেতু গভর্নমেন্ট এই প্রোগ্রামটা নিয়ে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে যে গভর্নমেন্ট ওদের সম্মতির আর জন্য আর ওয়েট করবে না। সো আমি আজকেও পেপারে দেখলাম যে এই 5টা ব্যাংকে একীভূত করে একটা সবচেয়ে বড় ইসলামিক ব্যাংক নাকি বাংলাদেশে ওনারা করতে যাবেন, এবং আমি সাধুবাদ জানাই। আমি চাই এই প্রচেষ্টা সফল হোক, কিন্তু আমার কেন জানি ধারণা হচ্ছে যে এটা সফল না হওয়ারই সম্ভাবনা বেশি। কারণ এটা তো প্রথমত হবে সরকারি তত্ত্বাবধানে। সরকারি ব্যাংকের কোনো সফলতা তো আমরা এখনো দেখিনি এই বাংলাদেশে। আর তাছাড়া ইসলামী ব্যাংকগুলোর মধ্যে কিন্তু একমাত্র সফল ইসলামী ব্যাংক যদি বলতে চান তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর বাকি যতগুলো ইসলামী নাম নিয়ে আসছে এরা তো শুধুমাত্র মানুষকে একটু সুশুরি দিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য আসছে, এবং ওরা ওই কাজে সফল হয়েছিল, যদিও পরবর্তীকালে অ্যাসালম এবং আরও কিছু লোকজনের কারণে তাদের সমস্ত অর্থগুলো লুণ্ঠন হয়ে যায়। তো যাই হোক, আমি আলটিমেটলি আমার কাছে এটার সফলতা কামনা করি, কিন্তু আমার মনে হয় এটা খুব সফল হবে না। কারণ প্রথমত সরকারি খাতে এটা আসবে, আর দ্বিতীয়ত আপনি এই এতগুলো ব্যাংকে একসাথে আপনি এখন যে মার্চ করাবেন, এগুলো ক্যাওস হয়ে যাবে আলটিমেটলি। আবার এটাও বলেছে যে কারো কোনো চাকরি বাকরি যাবে না। তা আপনার এইগুলোর তো হোমওয়ার্ক তো আমরা কিছু দেখি নাই, যে এই এতগুলো 5টা ব্যাংক একত্রিত করার ফলে এই লোকগুলোকে কোথায় ডেপ্লয় করবেন, নাকি কাউকে বাদ দিবেন, কাউকে চাকরিচ্যুত করবেন, কাউকে রাখবেন, ডিপোজিটগুলো কি রিডিস্ট্রিবিউট হবে। আবার বলতেছে যে 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি টাকা গভর্নমেন্ট দিবে, বাকি 15,000 কোটি টাকা নাকি ইনস্টিটিউশনাল ডিপোজিটরদের কাছ থেকে নেওয়া হবে, তারাও রাজি হবে কিনা টাকাগুলো স্পেয়ার করতে। এই অনেক প্রশ্ন কিন্তু রয়ে গেছে এখনো, যদিও সরকার বলছে বা বাংলাদেশ ব্যাংক বলছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে করে ফেলবে। আমার অনেক কেন জানি আমার সন্দেহ লাগে যে কিভাবে এত কম সময়ের মধ্যে এটা করতে পারে।
জনাব তৌফিক আহমেদ, আপনি যদি আরেকটা বিষয় বলতেন যে এই যে বলা হচ্ছে যে এখানে কারো চাকরির সমস্যা হবে না বা কারো চাকরি যাবে না, সেটাই সেটাই একই দিকে বলা হচ্ছে যে আমানতকারী যারা তারাও নিশ্চিন্ত থাকতে পারেন, তাদেরও কোনো ধরনের লেনদেনের সমস্যা হবে না বা তাদের টাকা পেতে সমস্যা হবে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এখানে আসলে কি ঝুঁকিমুক্ত থাকা যাচ্ছে? আর আমানতকারীদের স্বার্থ রক্ষা হবে, এটা আরেক কথা। আমানতকারীদের স্বার্থ রক্ষা কিন্তু এটা শুধু নৈতিক না, এটা আইনি দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের এবং এই ব্যাংক ম্যানেজমেন্টগুলো। দিস ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস ইজ ব্যাংকিং মোড অফ ফাইন্যান্স, দিস ইজ নট সিকিউরিটি মার্কেট মোড অফ ফাইন্যান্স, যে একটা কোম্পানি লালবাতি জ্বালালো তো শেয়ার হোল্ডারের উপর দিয়ে যাবে, সেই রকম না। দিস ইজ ব্যাংকিং, দিস ইজ ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, এটা আইনি দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল এজ, কারণ ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে সেন্ট্রাল ব্যাংক এবং অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজমেন্টে। সুতরাং এই টাকা ওদেরকে ফেরত দিতেই হবে, যে কোনোভাবেই হোক, তাই না? আচ্ছা, এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যে সমস্ত লোকগুলোকে যে আপনি নিশ্চয়তা দিচ্ছেন, এইগুলো কিভাবে করবেন? আমরা তো এখনো পর্যন্ত কোনো হোমওয়ার্ক দেখিনি, সেজন্য আমার একটু সন্দেহ লাগে। কারণ এই ধরনের এই যে 5টা ব্যাংক, এই 5টা ব্যাংক যে দেখেন আপনি ঢাকার ইম্পর্টেন্ট স্পটগুলোতে 5টারই ব্রাঞ্চ আছে, এগুলো অ্যামালগামেট করবেন কিভাবে? এগুলোর কোন কোন জায়গায় কোন ব্রাঞ্চটাকে রাখবেন, নাকি একটার মধ্যে সবগুলো নিয়ে আসবেন? কি করবেন না করবেন এগুলোর কোনো হোমওয়ার্ক আমরা দেখি নাই, এগুলোর উপরে কোনো সিরিয়াস কোনো কাজকর্ম আমরা দেখি নাই। তো সুতরাং আসলে লোকজনগুলোর চাকরি নিশ্চয়তা যদি দিতে পারে তো খুব ভালো কথা, কিন্তু ডিপোজিটরদের মানে আপনার ডিপোজিটরের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কোশ্চেন নাই, এটা আপনাকে করতেই হবে। এটা এটা শুধুমাত্র আপনার নৈতিক দায়িত্ব না, এটা আপনার আইনি দায়িত্ব। দিস ইনডাইরেক্ট মোড অফ ফাইন্যান্স, দিস ইজ ব্যাংকিং, দিস ইজ নট সিকিউরিটি মার্কেট অপারেশন। তো সুতরাং এইগুলো একটু খেয়াল রাখতে হবে। জনাব তৌফিক, আপনি যদি বলতেন যে এই যে প্রাথমিক যে ব্যয়টি ধরা হয়েছে সেটি দিয়ে আসলে সম্ভব কিনা, মানে এখানে এই 5টি ব্যাংক প্রাথমিক ব্যয় তো এটা বেসিক্যালি ওদের ক্যাপিটাল মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফাইন্যান্স করার জন্য হয়তো বা ধরেছে, বা আর তো অন্য কিছু আমি আজকে পেপারে দেখিনি আর কি, হয়তো বা অন্য পেপারও আসতে পারে বা অন্য কোনো ডিটেল কোনো পেপারে থাকতে পারে, কিন্তু আমি সেগুলো দেখিনি। হ্যাঁ, এখন এই 5টা ব্যাংকের তো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট লাগবে না? ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যদি আপনি 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট হয়, তাহলে আপনার তো ডেফিনেটলি ওরা তো প্রত্যেকটা ব্যাংকের আপনার কি বলে ব্যাড লোন আছে 95%-এর বেশি। তো সুতরাং এইগুলো প্রভিশনে রাখতে রাখতে তো আপনার শেষ হয়ে যাবে, আপনি ক্যাপিটাল শর্টফল তো প্রশ্নই আসে না। তো ক্যাপিটালের রিকোয়ারমেন্ট তো এইগুলো ক্যাপিটাল কোত্থেকে আসবে? 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট তো আপনাকে দেখাতে হবে, তাহলে তো বিদেশি ব্যাংকাররা আপনার সাথে ব্যাংকিংই করবে না। এমনি আমরা ব্ল্যাক লিস্টেড, তার মধ্যে যদি ক্যাপিটাল শর্টফলও থাকে, তাই না? লিকুইডিটি শর্টফল তো আমাদের চলতেছেই কন্টিনিউয়াসলি, ব্যাংকগুলোতে চেক দিলে এনক্যাশ করতে পারছে না, তার মধ্যে আবার ক্যাপিটাল শর্টফলও থাকে, তাহলে এই ব্যাংকগুলো কোনো এলসি অ্যাকসেপ্ট করবে না ভাই। জনাব তৌফিক, আপনি যদি বলতেন যে দুটি ব্যাংক তো একীভূত হতে চায় না, তারা সময় চাচ্ছে, এই যে আবার অন্যদিকে সরকারের কিন্তু সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তারা একীভূতকরণ করবে 5টি ব্যাংকে, এই জায়গাটাতে তারা কি আসলে সরকারের সিদ্ধান্তের বাইরে থাকতে পারবে বলে মনে করেন? সেটা তো আমি জানি না, সেটা তো সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে আজকে পেপারের নিউজের যে টোনটা, ওইটা দেখে আমার মনে হলো মানে সরকার উইল নট ওয়েট ফর দেয়ার সিদ্ধান্ত, সরকারের মতোই যাবে, বাংলাদেশ ব্যাংক তার মতোই যাবে, এই 5টা ব্যাংকে একীভূত করে ফেলবে বলে আমার ধারণা। সুতরাং তারা যে সময় চেয়েছে সেটা যদি জমা দিতই সরকার, তাহলে তো পেপারই আসতো না। জি না, তারা তো সময় চেয়েছে হচ্ছে যে তাদের আত্মবিশ্বাস তারা ঘুরে দাঁড়াতে পারবে। আপনার কি মনে হয় যে তারা কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আত্মবিশ্বাস তো এটা তো ইমোশনাল ব্যাপার না, এটা তো আপনার পোর্টফোলিও উইল গিভ ইউ দ্য এভিডেন্স যে আপনার আত্মবিশ্বাস কতটুকু ফলপ্রসূ হবে কি হবে না। তো সুতরাং ওইটা তো আপনার পোর্টফোলিও দেখে বলতে হবে। যেমন এক্সিম ব্যাংকের পোর্টফোলিও বলে যে তারা রিকভার করতেছে, তারা কিছু কিছু ব্যাড লোন রিকভারও করতেছে, আবার তাদের ইদানিংকালের ব্যবসাও ভালো হচ্ছে। বাট যখন থেকেই আবার এই সেন্ট্রাল ব্যাংক এগুলোকে মার্চ করে দেবে বলে কথাবার্তা হচ্ছিল, তখন কিন্তু আবার ওদের ডিপোজিটেও ঘাটতি পড়া শুরু হয়ে গেছে, তাই না? আর এসআইবিএল এর মানে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের, এটা তো প্রথম থেকেই ইসলামী ধারার ছিল। এটা এখন মানে ওরা নিজেরা এখন ট্রাই করতেছে গভর্নমেন্ট থেকে যে একটা সময় নিয়ে ওরা নিজেরা এটাকে টার্ন অ্যারাউন্ড করার ব্যবস্থা নেবে বলে বলেছিল। এখন গভর্নমেন্টের কাছে সময় চেয়েছে, দেখা যাক গভর্নমেন্ট কি করে। কারণ আমি যেটা বলতেছিলাম যে আমার তো আজকে পেপারে যে নিউজের টোন, এটা দেখে আমার মনে হয় না গভর্নমেন্ট ওয়েট করবে। এই 5টাকে ধরেছে, 5টাকে হয়তো বা একীভূত করে দেবে।
জনাব তৌফিক, এই ক্ষেত্রে যে যদি একভূতকরণ করা হয় আসলে এখানে সুবিধা কি অসুবিধা কি এই বিষয়টা যদি আপনি একটু না, বলতেন। আমি সুবিধা হচ্ছে যে পৃথিবীর সব দেশেই মার্জার কেন হয়? আসলে ব্যাংকগুলো নিজেরা নিজেরা স্ট্রং হওয়ার জন্য বা নিজেদের মার্কেট শেয়ার বাড়ানোর জন্য বা আপনার কি বলে কমফোর্টেবলি ব্যবসা করার জন্য এগুলা করে, তাই তো? তো এখানেও মার্জার গুলো হয়েছে কারণ 5টা ব্যাংকই তো আসলে আপনার ডিস্ট্রেস ব্যাংক, তাই না? তো আমাদের অসুবিধাটা ওইখানে, আমরা আমাদের কি বলে সন্দেহটা ওইখানে যে 5টা ডিস্ট্রেস ব্যাংকে আপনি একসাথে করলে তো আরেকটা ডিস্ট্রেস কি হবে? যদিও আজকে পেপারে বলেছে দিস উড বি দ্য লার্জেস্ট ইসলামিক ব্যাংক ইন বাংলাদেশ, আমি বলবো দিস উড বি দ্য লার্জেস্ট ইসলামিক ডিস্ট্রেস ব্যাংক ইন বাংলাদেশ। তো সুতরাং আমি তো সুবিধা কিছু দেখছি না, অসুবিধাই দেখছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে আমরা খেলাপি ঋণের একটি বিষয় আছে, সেই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে খেলাপি ঋণে বাংলাদেশ এই মুহূর্তে শীর্ষ অবস্থায় আছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থান। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তার আগে কিছু তথ্য আমরা আসলে দেখে নিতে চাই। আমাদের কিছু তথ্য আমাদের হাতে আছে, সেই বিষয়টি আমরা আসলে আমাদের এই স্ক্রিনে দেখে নিতে চাই। যেন তৌফিক আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ঋণ খেলাপির চিত্রে এখানে বলা হচ্ছে যে 2023 সালে এটির পরিমাণ ছিল 9.6%, 2021 সালে সেটি কম ছিল 8% এবং 2022 সালে সেটি ছিল 8.7%। 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে সেটি বেড়ে গেছে, সেটি বেড়ে 20.20% গিয়ে দাঁড়িয়েছে এবং 2025 সনের সবচেয়ে জুন পর্যন্ত হিসাব করে দেখা যায় যে এটি এখন বর্তমানে 27.9% এসে দাঁড়িয়েছে এই খেলাপি ঋণের অবস্থা। এই তথ্যটি আমাদেরকে আমরা জানতে পেরেছি এডিবি এবং বাংলাদেশ ব্যাংকের সূত্রে। আমরা এরপরে আরও একটি তথ্য দেখতে পাই, এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর খেলাপি ঋণের চিত্র। এখানে দেখা যায় যে ভুটান, এরা 2020 সালে এদের খেলাপি ঋণের অবস্থা ছিল 11.7%, কিন্তু তারা 2022 সালে এসে সেটি কমিয়ে আনতে পেরেছে, মাত্র 3% তারা নামাতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা কিন্তু 2020 সালে ছিল 7.9% এবং 2023 সালে তারা কিন্তু সেখান থেকে এখন 1.7% এসেছে 2023 সালে। মালদ্বীপে আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালে ছিল 18.8% এবং 2023 সালে এটি কিন্তু এখন দাঁড়িয়েছে দাঁড়ায় 8.3%। এবং কিরগিজস্তান, এটি একটি দেশ, এরা কিন্তু 2022 সালে 12.5% ছিল এবং 2023 সালে তারা কিন্তু 8.9% তাদের যে খেলাপি ঋণের পরিমাণ সেটি নামিয়ে আনতে পেরেছে। এই তথ্যটি কিন্তু এডিবি থেকে আমরা নিশ্চিত হয়েছি। আমরা পরের কাটে যেতে চাই। পরের কাটে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ খেলাপি হয়েছে এই মুহূর্তে তাইফ। এরা কিন্তু 0.1% ঋণ খেলাপিতে আছে এবং কোরিয়া 0.2%। এই তথ্যটি এডিবি থেকে পাওয়া যাচ্ছে। এরপরে আমরা এরপরের কাটটিতে আমরা দেখতে পাই যে 16 বছরে বাংলাদেশের ঋণ খেলাপির চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত 16 বছরের চিত্রে যে আমরা দেখি 2009 সালে আমাদের মোট খেলাপি ঋণের সংখ্যা ছিল 22,481 কোটি টাকা। সেটি 2025 সালের জুন মাসে আমরা দেখতে পাচ্ছি যে 5,30,428 কোটি টাকা এসে দাঁড়িয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই মুহূর্তের চিত্র। এই বিষয়টি নিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা আলোচনা করতে চাই। এই বিষয়টি নিয়ে জনাব তৌফিক, আপনি যদি বলতেন যে এই যে একটি চিত্র আমরা দেখতে পেলাম, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে এত বড় একটি খেলাপি ঋণের সংখ্যা, যেটি প্রতিবেশী দেশগুলোর তুলনায় এবং দক্ষিণ এশিয়ার মধ্যে এই মুহূর্তে আমরা সর্বোচ্চ অবস্থান করছি। না, এগুলো আসলে বাংলাদেশের ফিগারটা অনেক বড়, অনেক ব্যাপক, ইন টার্মস অফ পার্সেন্টেজ, ইন টার্মস অফ গ্রস ভ্যালুয়েশন সবই, কিন্তু আসলে কিন্তু ফিগারগুলো আরো বড়, যতটুকু দেখানো হয়েছে তার থেকে আরো বড়, তাই না? কারণ এইটা ইদানিং দেখবেন যে গত 2 বছরে আমাদের ফিগারগুলো অনেক জাম্প করেছে, তাই না? তার পিছনে মূল কারণ কিন্তু নতুন করে আপনার খেলাপি ঋণ না, তা না, কিন্তু তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকের এখন চাপ সৃষ্টি করছে যে সবাই যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, মানে বাসেল স্ট্যান্ডার্ড অফ লোন ক্লাসিফিকেশন ফলো করে। এবং ওইটা ফলো করার পরে আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুল হোক, আমারটা ভুল হোক সেটাই আমি চাই, আমার মনে হয় এটা 50% ছাড়িয়ে যাবে। কারণ আমি আবারও বলি, এই নতুন করে কিন্তু খেলাপি ঋণ হচ্ছে না, বা এই আপনার 24 আন্দোলনের পরে কিন্তু আর নতুন করে কোনো খেলাপি ঋণ হচ্ছে না।
কারণ এখন আপনি পুরাতন পুরাতন ঋণগুলোকে যেহেতু আপনার বাসেল স্ট্যান্ডার্ড ওয়াইজ আপনি যেহেতু ক্লাসিফাই করছেন, সেজন্য আমাদের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এটা আলটিমেটলি আমার ধারণা এটা 50%-এর উপরে যাবে। খেলাপি ঋণ কিন্তু এবং আপনি বলছেন যে অন্যান্য দেশগুলো 5 আগস্টের পরে খেলাপি ঋণ বাড়ছে না, কিন্তু খেলাপি ঋণ আদায়ের জায়গাটাও তো মানে আদায়ের জায়গাটাও কিন্তু খুব ভালো ফলাফল নেই, সেটি কি আপনি কি বলেন? আদায়ের জায়গা তো ফলাফল নাই, কারণ খেলাপি ঋণ যেগুলো হয়েছে সেগুলো তো বেশিরভাগই আপনার ব্যাড অ্যান্ড লস এগুলো, এবং আমরা যেটা বলি ইচ্ছাকৃত খেলাপি, বেশিরভাগই তো ইচ্ছাকৃত খেলাপি। অনিচ্ছাকৃত খেলাপিটারে আমরা বলে থাকি প্রপার খেলাপি বা আসলে আপনার কি বলে রেগুলার খেলাপি। আর আসলে তো আমাদের তো সবই ইচ্ছাকৃত খেলাপি। এরা তো টাকা নিয়েছি মেরে দেওয়ার জন্য, টাকা নিয়েছি টাকা ফেরত না দেওয়ার জন্য, ওদের তো ইচ্ছাকৃত খেলাপি। সুতরাং এর জন্য যারা যারা রেসপন্সিবল এদেরকে ধরে বা অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। এই যে আমরা যে তাদেরকে ছাড় দিতে দিতে এই জায়গায় নিয়ে আসছি, তাই না? তো আমি যেটা বলছিলাম যে এখন এগুলোকে আমি অন্যান্য দেশেরগুলোর তো আমাদের কাছে অত ডেটা নাই বা সেগুলো অ্যানালাইসিস করে না, কারণ ইন্ডিয়ানটা এটা কমে যাওয়ার পিছনে তাদের কিছু অ্যাপ্রোপ্রিয়েট পলিসি সেগুলোর জন্য আপনার রেসপন্সিবল, এবং এগুলো আমাদের দেশের কনটেক্সটে আমরা অ্যাডাপ্ট করতে পারি এবং এগুলো বলেছিলাম আমরা বহু বছরের মধ্যে বলছি, কিন্তু কে শোনে কার কথা? আমাদের দেশে ডেফিনেটলি এই ধরনের পলিসিগুলো, ইন্ডিয়াতে যে সমস্ত পলিসিগুলো আপনার অ্যাডাপ্ট করে, এগুলো অ্যাডাপ্ট করলে ডেফিনেটলি আমাদের খেলাপি ঋণও অত বেশি হতো না। কিন্তু এখন আপনি যে খেলাপির চিত্র দেখছেন তার থেকেও খারাপ অবস্থা আমাদের। জনাব তৌফিক, আপনি যদি বলতেন যে প্রতিবেশী দেশগুলো, যে ভারত বা ভুটান, আমরা দেখলাম যে তারা 2022-23 সালে যে পরিমাণ ছিল তার অর্ধেকেরও বেশি নামিয়ে আনতে পেরেছে খেলাপি ঋণের চিত্র, আমরা কেন পারলাম না? মূল কারণ হচ্ছে যে তারা আসলে খেলাপি, আমরা কিন্তু লোনটা স্যাংশন করার সময় আমরা খেলাপি সৃষ্টি করে ফেলি, তাই না? আসলে প্রতিবেশী দেশগুলোতে প্রথম যে কাজটা করে যে সে লোনটা স্যাংশন করার সময় সমস্ত অ্যানালাইসিসগুলো করে বা এটা দিবে কি দিবে না, সেখানেই তার ডিসিশনটা হয়ে যায়। এবং আসলে লোন স্যাংশনিং এর মধ্যেই কিন্তু আসলে আপনার নিহিত থাকে যে ভদ্রলোককে খেলাপি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে। সুতরাং ওরা তো ওই ইনিশিয়াল স্টেপটা ওরা খুব শক্তিশালী করে রেখেছে, যার জন্য ওদের খেলাপি ঋণ হইতে পারে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পরবর্তীকালে ওদের এই যে খেলাপিগুলো হয়ে গেলে যে পরে যে সেটেলমেন্ট প্রসেস, এখানে ইন্ডিয়ান সেটেলমেন্ট প্রসেস ইজ ভেরি কুইক, ওদের লিগাল সিস্টেমটা ইজ ভেরি কুইক, যার জন্য সেগুলো আপনার করা যায়। আর মধ্যবর্তী সময় দেখেন ইন্ডিয়াতে কতগুলো ব্যবস্থা করে রেখেছে, যেমন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ব্যাংকে বলেছে যে তোমরা প্রতি মাসে তোমার লোন আউটস্ট্যান্ডিং আমার কাছে স্টেটমেন্ট দিবা, এবং সেখানে কতটা খেলাপি, কতটা ইচ্ছাকৃত খেলাপি, কতটা অনিচ্ছাকৃত খেলাপি, এই ক্লাসিফিকেশনটা ওই ব্যাংকেরই দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা আমাদেরকে করে দিবে, আমরা করব না। আচ্ছা, মানে ইচ্ছাকৃত খেলাপি কতটা আর অনিচ্ছাকৃত খেলাপি কতটা, সেটা এরাই ব্যাংকের থেকে স্টেটমেন্ট পাঠানো হচ্ছে, তাই না? আর তারপরে দেখেন ওরা আরো কিছু ব্যবস্থা করেছে, যে এই যে আমরা যে মানে বাংলাদেশে আমরা তো খেলাপি ঋণ তো আমরা জোর করি কমিয়ে দেখাচ্ছি, রিশিডিউলিং করাচ্ছি, তারপরে এই যে আপনার কি বলে অনেক সময় আমরা অব্যাহতি দিচ্ছি, তাই না, ওয়েভার দিচ্ছি, এগুলো করে আমাদের খেলাপি কমায় দিই। আমরা রিশিডিউলিং করে আমরা কি করি, লোনটাকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিই, তাই না? সো আপনার ক্লাসিফাইড লোনটা রেগুলার লোন হয়ে গেল, ওই খেলাপি করে কি তখন ওই লোনটা রেগুলার করে আবার আরেকটা ব্যাংক থেকে সে ঋণ নেয় বাংলাদেশে। ইন্ডিয়াতে এই স্কোপটা তার নাই, কারণ ইন্ডিয়াতে একদম ওদের আইনে স্পষ্ট বলা আছে একটা ঋণ যখন রিশিডিউলিং হবে, রিশিডিউল লোনের কোনো স্ট্যাটাস কখনোই চেঞ্জ হবে না আনলেস ইট ইজ ফুললি রিপেইড। মানে আপনি একটা ক্লাসিফাইড লোন এখন যদি রিশিডিউল করতে যান, রিশিডিউল করতে পারেন, কিন্তু এটার স্ট্যাটাসটা ক্লাসিফাইড থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুললি রিপেইড হবে। কিন্তু বাংলাদেশে কি হয়, এটা তো আমরা রেগুলার লোনে আমরা কনভার্ট করে দিলাম, মানে দ্য লোনি হ্যাজ বিকাম এ গুড লোনি অ্যান্ড হি হ্যাজ বিকাম এ রেগুলার লোনি, তখন ওইটা দেখে সে আরো অন্যান্য ব্যাংকের থেকে ঋণ নিয়ে নেয়। জনাব তৌফিক, আপনি আইন কানুনগুলো সমস্ত কিছু খেলাপিদের ফেভার। জনাব তৌফিক, এখানে আপনি যদি একটু যুক্ত করতেন যে আমাদের এই যে টাকাগুলো আপনি বলছেন যে আসলে এগুলো নানানভাবে নেওয়া হয়েছে এবং সেখানে রাজনৈতিক একটি ছত্রছায়া বলেন, রাজনৈতিক একটা প্রভাব বলেন, সেটিও কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এতে করে যেটি হয়েছে যে অনেক টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে বিদেশে পাচার করা যে টাকা, সেগুলো আসলে ফেরত আনার কোনো সুযোগ বা সম্ভাবনা অন্তর্বর্তী সরকার করতে পেরেছে কিনা বা সম্ভব কিনা? এগুলো আপনাদের পপুলার কথাবার্তা, এগুলো ওই
মানে মানে সমস্ত দোষ খেলে একটা সে মানে পলিটিক্যাল গ্রুপের উপর আপনারা দিতে চাচ্ছেন। এগুলোর পিছনে ব্যাংকাররা কম দায়ী, ব্যাংকারদের আপনি রেসপন্সিবল করেন না কেন, তাই না? তো এইগুলো করা হচ্ছে না, শুধুমাত্র খালি রাজনৈতিক গ্রুপ, তাই না? এটা একটা মানে মানে সহজভাবে আমরা সমস্ত দায় দায়িত্বগুলো আমরা তাদের মানে মানে আমরা শিফট করে দিচ্ছি, তাই না? এখানে ব্যাংকাররা কম দায়িত্ব না, ব্যাংকাররা এবং এবং পাশাপাশি আপনার বোর্ডের লোকগুলা, বোর্ডরা কি সবাই মানে তৎকালীন সময়ে মানে সবাইকে আওয়ামী লীগের ছিল না, প্রত্যেকটা বোর্ডে যেয়ে দেখেন, তাই না? তো সুতরাং এই বোর্ডের লোকগুলোকে আপনারা রেসপন্সিবল করেন না কেন? সব খালি ওই মানে একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে খালি আপনার রেসপন্সিবল করতে আসছে, তাই না? তো সুতরাং এখানে সবাই দেয়, এবং এগুলোর এগেনস্টে যদি আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট শাস্তির ব্যবস্থা না করতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি এই অবস্থার জীবনে কোনো আমরা উন্নতি হবে না। দিস ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টাইম। এইটা একটা ভালো সময় এগুলোকে শক্ত হাতে দমন করা, এগুলোর এগেনস্টে শাস্তির ব্যবস্থা করা। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে যে পাচার হওয়া অর্থ সেগুলো ফেরত আনার মতো কোনো সম্ভাবনা বা কোনো সুযোগ আছে কিনা? সেগুলো ফেরত আনতে গেলে তো এখন গভর্নমেন্টকে এগুলো নিয়ে কাজকর্ম করতে হবে, ইকোনমিক ডিপ্লোমেসি স্ট্রং করতে হবে, আমাদের বাইল্যাটারাল ইন্টারন্যাশনাল আইন কানুনগুলো দেখতে হবে। কারণ আবার মনে রাখতে হবে কিন্তু আপনার যেগুলো নাকি আপনার বেআইনিভাবে পাচার হয়েছে সেগুলো হয়তো বা আপনি ভালো মতো আনতে হবে, কিন্তু যেগুলো আইনগতভাবে পাচার হয়েছে, যেমন আমাদের দেশে মানি লন্ডারিং কিন্তু সবচেয়ে বেশি হয় ট্রেড বেজ মানি লন্ডারিং। এটা মানে এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনগুলো যেগুলো নাকি এই ডাটাগুলো পাবলিশ করে, তারা বলছে যে বাংলাদেশ থেকে যে মানি লন্ডারিংগুলো হয় তার মধ্যে আমাদের 90% হয় বা 80% উপরে হয় আমাদের ট্রেড বেজ মানি লন্ডারিং। অ্যান্ড ট্রেড বেজ মানি লন্ডারিং আপনি তো ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এগুলো সব অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাংকগুলো। তো এখন কি আমরা বলতে পারবো এখানে এখানে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং হচ্ছে, সুতরাং বাকি টাকাটা ফেরত দাও? এটা বলা খুব মুশকিল হয়ে যাবে। তারপরে একবার যখন উন্নত দেশগুলো তার সিস্টেমে যখন টাকাগুলো ঢুকিয়ে ফেলে না, তখন কিন্তু তারা কিন্তু ওইটাকে ডিফেন্ড করবে যে না, আমরা তো পরীক্ষা করে ঢুকিয়েছি, দিস ওয়ার দ্য গুড ফান্ড, এগুলো তোমার কি বলে লন্ডার্ড ফান্ড না। তো এই সমস্ত মানে সমস্যাগুলো আসতে পারে, সেই জন্য আমাদের আইন কানুনগুলো দেখতে হবে, আমাদের মানে কন্ট্রাক্টগুলো দেখতে হবে, বাইল্যাটারাল ইন্টারন্যাশনাল সমস্তগুলো দেখে তারপরে আমাদের অ্যাকশনে যাওয়া লাগবে। এবং তার জন্য কিন্তু বিদেশি ফার্ম বা বিদেশি এক্সপার্ট আপনাকে নিয়োগ করতে হবে। তার মানে এগুলো উদ্ধার করতে গেলেও কিন্তু আপনার অনেক খরচ হবে। আবার এই খরচ করার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমাদের দেশে মানি লোন কোর্ট অ্যাক্টের মতো যেন না হয়। আমাদের দেশে মানি লোন কোর্ট অ্যাক্ট যেটা আছে না, সেটার মাধ্যমে দেখা যায় যে যত টাকা আমি লোনগুলো কালেকশন করার জন্য খরচ করছি তার থেকে কম আদায় হয়েছে। তো সুতরাং ওই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে এগুলো উদ্ধার না করাই ভালো। জনাব তৌফিক, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি কোনো দায় আছে বা তারা কি দায় এড়াতে পারে? দায় তো সবারই আছে, দায় আবার কার নাই? দায় আমারও আছে, আপনারও আছে, সবারই আছে দায়, তাই না? আমরা আজকে এত বড় বড় কথা বলি, তখন কেন আমরা এগুলো বলি নাই, তাই না? দায় সবারই আছে। বাট ডেফিনেটলি বলে আপনার বাংলাদেশ ব্যাংক বলেন, গভর্নমেন্ট বলেন, পার্টিকুলার ব্যাংকগুলো বলেন, তাদের বোর্ড, এগুলো হচ্ছে সবচেয়ে বড় দায়। তারপরে অন্যান্য সবারই আমাদের কম বেশি দায় আছে। সবাই এগুলোর বিরুদ্ধে কথা বলা উচিত, এগুলোকে প্রতিহত করা উচিত। জি, আমরা এই পর্যায়ে আজকের পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদের শিরোনাম দেখে নিতে চাই। এই মুহূর্তে আমরা দেখতে চাই যে আজকের বেশ কিছু পত্রিকা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আসলে শিরোনাম করেছে, সেই বিষয়গুলো একটু স্ক্রিনে দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা একটি শিরোনাম করেছে, 227 কোটি টাকায় টোটাল গ্যাস বাংলাদেশকে কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম। আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, একই সাথে পরে আরেকটি পত্রিকায় আমরা দেখতে চাই সমকাল, তারা শিরোনাম করেছে যে বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করছি, যে ব্যাংক একীভূতকরণের বিষয়ে। সেখানে তারা শিরোনাম করেছে যে দুর্বল 5টি ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে, এবং তারা সেখানে আমরা যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ উপদেষ্টার সভাপতির সেই বৈঠকটি হয়েছে। মূলধন হিসেবে সরকার দেবে 20,200 কোটি টাকায় প্রতিষ্ঠা করা হবে রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক, যেটি আমাদের আলোচকও আজকে বলছিলেন। এরপরের পত্রিকাটি দেখে নিতে চাই, দ্য ডেইলি স্টার, তারা একটি শিরোনাম করেছে তাদের বাংলা ভার্সনে। তারা বলেছে যে মাছ চাষে নীরব বিপ্লব, উদ্বেগ অ্যান্টিবায়োটিক রাসায়নিকের অপব্যবহার। অর্থাৎ এই শিরোনামে তারা রিপোর্টটি করেছে যে মাছ চাষের বিপ্লব হয়েছে, কিন্তু এখানে অ্যান্টিবায়োটিকের প্রচুর রাসায়নিকের ব্যবহার হচ্ছে, যেটি আসলে মানবদেহের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। এই শিরোনামে আসলে তারা নিউজ করেছে। এরপরেরটি দেখে নিতে চাই,
এখানে বণিক বার্তা তারা বলছে যে 13 মাস পর পুঁজিবাজারে লেনদেন 1400 কোটি টাকা ছাড়ালো, অর্থাৎ বড় ধরনের একটি ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারে। সেই বিষয়টি নিয়ে তারা সংবাদের শিরোনাম করেছে। জানতে চাই পরের আরেকটি পত্রিকা রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন এখানে একটি শিরোনাম করেছে, রশিদপুরে 10 বছরে 25 বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। অর্থাৎ এটি এই মুহূর্তে আমাদের যখন দেশের জ্বালানি সংকট এবং বড় ধরনের একটি সংকটের মধ্যে রয়েছে, আমাদের এলএনজি আমদানি করতে হচ্ছে, তখন কিন্তু এটি আমাদের জন্য একটি আশার বাণী যে বড় ধরনের একটি গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে। জনাব তৌফিক, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা আসব। আপনি দেখতে পেলেন যে আসলে পত্রিকাগুলো শিরোনাম করেছে এবং আমাদের আজকে আলোচনার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো রয়েছে। তো এই বিষয়ে আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে এই যে খেলাফি ঋণের কথা বলা হচ্ছে, যে সেখানে আসলে আদায় করার জন্য এখন কি পদক্ষেপ আমরা নিতে পারি? এগুলি নিয়ে একটু আগে আলোচনা করলাম। আমি সবসময় যে কথাটা বলে আসি, খেলাপি ঋণ আদায় করতে গেলে আমাদের দেশের যে খেলাপির যে কালচার, খেলাপি ঋণের যে কম্পোজিশন, সেই জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এটাকে দুই ভাগ করতে হবে। একটা ইচ্ছাকৃত খেলাপি, একটা অনিচ্ছাকৃত খেলাপি। ইচ্ছাকৃত খেলাপিকে আপনি অন্যভাবে ট্রিটমেন্ট দেবেন, ওইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্সই হবে দ্য রাইট ইস্যু। আর অনিচ্ছাকৃত খেলাপি যারা, মানে যারা ইচ্ছা করে খেলাপি হয় নাই, ম্যাক্রো ইকোনমিক রিজনসের জন্য হয়েছে, তার র মেটেরিয়াল পায় নাই, তার মার্কেট পায় নাই, বিভিন্ন তার লেবার আনরেস্টের জন্য হয়েছে, সেগুলোকে আপনি অ্যাড্রেস করতে পারবেন ভালো মতো, তাই না? এবং আমি শিওর ওদেরকে ঠিক মতো অ্যাড্রেস করলে আপনার পুরো টাকা আদায় হবে, তাই না? তারা ইচ্ছা করে খেলাপি হয়নি। এখন এগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন কীভাবে? এখানে তো আপনার অ্যাক্রস দ্য বোর্ড আপনার যে কোনো একটা ফর্মুলায় কাজ হবে না। সেই জন্য আমি যেটা বলি, প্রত্যেকটা ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকবে, ইন্ডিয়ার মতো বা শ্রীলঙ্কার মতো। ওই লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্টে খেলাপির সাথে বসে তার সাথে কথাবার্তা বলে তার কারণগুলো জানার চেষ্টা করবে এবং সে ওয়ার্কআউট করবে, তারপরে তাকে প্রপারলি অ্যাড্রেস করবে। সবসময় যে তার কাছে টাকা আদায় করতে হবে এমন কোনো কথা নেই, দরকার হলে তাকে টাকা দেবে, তাই না? এগুলো আমরা আমাদের দেশের ব্যাংকারদের নিয়ে ইন্ডিয়াতে বা শ্রীলঙ্কাতে দেখিয়ে নিয়েছি যে দেখো কিভাবে লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট কাজকর্ম করে ঋণ আদায় করে। কিন্তু বাংলাদেশে এগুলো কেউ অ্যাডাপ্ট করে না ঠিক মতো, বুঝছেন? তো যাই হোক, এইভাবে করলে আপনার কি বলে অনিচ্ছাকৃত যারা খেলাপি তাদের টাকাগুলো আদায় হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু ইচ্ছাকৃত খেলাপি, সেখানে তো ওরা তো টাকাটা নিয়েছে খেলাপি করার জন্য, টাকাটা নিয়েছি বাইরে, তার জন্য আপনার গভর্নেন্স, তাই না? তার জন্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স, তাই না? জনাব তৌফিক, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। এই যে আমরা এখানে পত্রিকার যে শিরোনামগুলো দেখলাম, তার মধ্যে বণিক বার্তা যে রিপোর্টটি করেছে, তারা বলেছে যে 13 মাসে 1400 কোটি টাকা, 13 মাসের মধ্যে 1400 কোটি টাকার লেনদেন হয়েছে একদিনে। এবং এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে, এই যে পুঁজিবাজার উদ্যোগটা? আমি আসলে এই বিষয়ে অত এক্সপার্ট না, এবং আমি বলেছি সবসময় যে আমি সিকিউরিটি মার্কেটের ব্যাপারে জানি না। তবে আমি যেটা বাইরে থেকে যেটা বুঝি যে সিকিউরিটি মার্কেট এখন একদম গ্রামাটিক্যাল একটা মার্কেট হতে যাচ্ছে। তার ফান্ড রেজিং, ফান্ড ডেপ্লয়মেন্ট, এবং যারা ফান্ড রেজ করবে, যারা ফান্ড ডিপ্লয় করবে, এগুলো ঠিকমতো আইন কানুন মেনে চলা, এনফোর্সমেন্ট করা, এগুলো সবই এখন আইন কানুন মাফিক হচ্ছে, যার জন্য এই সাধারণ মানুষের আস্থা ওরা ফিরে পাচ্ছে এবং আস্তে আস্তে দেখেন ভলিউম অফ ট্রেডিংও অনেক বেড়ে যাচ্ছে। জি, সবশেষ প্রশ্নটি করতে চাই আপনাকে। আমরা জানতে পেরেছি বা আমরা শুনছি বা দেখছি বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি নিয়ে নিউজ হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে বন্ধ হচ্ছে 9টি আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারীদের অর্থের কি হবে? এই যে একটি বিষয় আপনি জানেন, সেই বিষয়টি নিয়ে কি বলবেন, যে তাদের এই বিষয় আসলে করণীয় কি? আপনার পরামর্শটা দিয়ে শুনিয়ে আসুন। আমি বহু আগে সব জায়গায় বলেছি, ওই 9টাকে তো প্রথমত লাইসেন্স দেওয়াই ঠিক হয়। এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংক আর গভর্নমেন্টকে সারাক্ষণ খালি মার্জার নিয়ে খেলবে দুলবে দেখি। এগুলোকে একটা পার্টিকুলার সময় দিয়ে বলো যে এর মধ্যে তোমরা টার্ন অ্যারাউন্ড করার চেষ্টা করো, অথবা মানে দোকান বন্ধ করে চলে যাও, একদম স্ট্রেট ওয়ে। এগুলো আমাদের কোনো দরকার নাই তো, তাই না? ওরা তো চিরাচরিত ব্যাংকিংই করতেছে, ওরা আমাদের কি দরকার ওদেরকে দিয়ে? কোনো দরকার নেই ওদেরকে দিয়ে, এগুলো বন্ধ করে দেওয়াই ভালো, তাই না? এখন যদি বন্ধ করেন, টাকা পয়সা কে ফেরত? তো তাদের অ্যাসেট বিক্রি করে টাকাগুলো ফেরত নেওয়ার চেষ্টা করবে। আর যদি অ্যাসেট বিক্রি না করা যায়, তাহলে বাংলাদেশ ব্যাংক উইল বি রেসপন্সিবল ফর রিফান্ডিং দেয়ার ফান্ড। এগুলো নিয়ে আর খেলাধুলা করার সময় নেই।
জি, অনেক অনেক ধন্যবাদ জনাব তৌফিক আহমেদ চৌধুরী, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ। যাচ্ছি পরের প্রসঙ্গে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় IMF এর কাছে আগামীতে $5 বিলিয়ন চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে PKSF ভবনে জলবায়ু অর্থায়ন শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দেশের বাইরে থেকে যে ভর্তুকি আসার কথা সেটা আসছে না, তাই অন্যের আশায় বসে না থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান শতাব্দীর জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। সবাইকে দেশ ও বিদেশে একই সাথে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের জান বেড়ে যায়, 1 মাস 2 মাস বলতে হয়, তাহলে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। আর অতএব সমাজে তো অর্থ আসবে না, অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য নিজেদের মতো করে আমরা আশা করব, এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করব। সবচেয়ে বড় যে অ্যাওয়ারনেসটা। বৈশ্বিক বাজারে বাণিজ্য সুবিধা আদায়ে বাংলাদেশের অবস্থান এখনও যথেষ্ট শক্তিশালী নয়, এমনটা মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার রাজধানীতে এক সেমিনারে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, গুটি কয়েক রপ্তানি পণ্য নিয়ে রপ্তানির বাজারে দর কষাকষি করা বেশ কঠিন। অর্থনীতি বিশ্লেষকরা বলেন, LDC উত্তরণের পর মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়া চলা কঠিন হয়ে পড়বে। এখন থেকেই এসব বিষয়ে কাজ করা প্রয়োজন। এখনও তৈরি পোশাক খাতের উপর অতিমাত্রায় নির্ভরশীল দেশের রপ্তানি বাণিজ্য। তবে সম্ভাবনা থাকলেও নানা প্রতিবন্ধকতায় প্রত্যাশা পূরণ করতে পারছে না চামড়াজাত পণ্য, কৃষি পাটজাত পণ্য, হোম টেক্সটাইল হিমায়িত পণ্যের রপ্তানি আয়। ফলে টেকসই রপ্তানির ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখার বড় চ্যালেঞ্জে বাংলাদেশ। এমন বাস্তবতায় রাজধানীর একটি হোটেলে এই সেমিনার। বক্তারা বলেন, 2026 সালে LDC উত্তরণের পর বাংলাদেশকে বাণিজ্য সুবিধা অর্জন করতে হবে। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। In many places we do technical work, gravity modeling stuff, trade negotiation model, partial equilibrium analysis, identifying the sectors, talking about offensive and defensive interest, rules of origin requirements. There was no effort to bring everything under one concrete umbrella, and I think this pool is going to facilitate that. বক্তারা বলেন, বাণিজ্যের ক্ষেত্রে এখনও বিশ্বের বিভিন্ন দেশের কাছে চাহিদার জায়গা তৈরি করতে পারেনি বাংলাদেশ। সেক্ষেত্রে চাহিদা তৈরির পাশাপাশি পণ্যের বৈচিত্র্যকরণের বিকল্প দেখছেন না তারা। So we don't have the heft globally on our own to demand a lot of things. So we need to think strategically about what can be done plurilaterally as clusters of regions. How can we dovetail other people's negotiations? এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, গুটি কয়েক রপ্তানি পণ্য নিয়ে দর কষাকষি করা বেশ কঠিন। Rapidly evolving global trade landscape, Bangladesh stands at a critical juncture as the nation transitions from LDC status. The ability to negotiate effectively has become paramount for securing a favorable trade agreements and sustaining a long-term economic growth. এদিকে LDC উত্তরণের পরও বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেওয়ার কথা জানান ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। It gives certainty to Bangladeshi exporters that they will continue to get duty-free access to the UK even after LDC graduation. দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক বাণিজ্যে দর কষাকষিতে বড় বাধা। তাই এসব সংকট দূর করার পরামর্শ বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসন্ন ডাকসু নির্বাচনকে ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েদ পরিষদের প্রার্থীদের সংবাদ সম্মেলন চলছে। আমরা যাচ্ছি সেখানে। তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে। সাইবার অ্যাটাক তারা দিতেই পারে, ভালো কথা। আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো, যারা সাইবার অ্যাটাক দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দিবেন।
সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকালকে ব্যালট অ্যাটাক দেবে বলে আমাদের বিশ্বাস। একই সাথে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আবিদ ভাই আমার বা মায়েদের আইডি ডিসেবল করা হয়েছে। আগামীকালকে ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, এই যারা সাইবার অ্যাটাকের সাথে জড়িত, তারা যদি কোনোভাবে বাই ফল্ট ইলেক্টেড হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর আইডি কিন্তু তারা ডিসেবল করে দিবে। আপনারা দেখেছেন পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশপ্রেমিকতার সাথে যারা কথা বলেছে তাদের গুম করা হতো, আর এখন যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলে, দেশের পক্ষে কথা বলে, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন সাইবার অ্যাটাকের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দুটোই কিন্তু সম অপরাধে অপরাধী, এবং এই প্র্যাকটিসটি, এই শিক্ষাটি যারা গত 17 বছর আওয়ামী ছাত্রলীগের সাথে মিলেমিশে একাকার ছিল, তাদের মাধ্যমে এখন চর্চা হচ্ছে বলে আমাদের বিশ্বাস। এখন আপনাদের মাঝে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আগামীকাল 9 সেপ্টেম্বর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি এর আগেও কয়েকবার আপনাদেরকে সতর্ক করেছি। আপনাদের মধ্য দিয়ে গোটা জাতিকে এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি সচেতন করার চেষ্টা করে গিয়েছি যে নির্বাচনের আগের দিন নানান ধরনের সাইবার অ্যাটাকের এদের প্রিপারেশন আছে। আমি যে সংখ্যাগুলো করেছিলাম তারই প্রমাণ মিলল আজ সকাল 9টা, 9:30টার দিকে। আমি ঘুম থেকে উঠে আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমি বাসা থেকে বের হব, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম আমার আইডি নাই হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। আমি বিভিন্ন প্রমাণাদির মধ্য দিয়ে ইনস্ট্যান্ট আপিল করে আমি প্রাথমিকভাবে আমার আইডি নিয়ে আসছিলাম। প্রথমবার যখন আমি দেখলাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, এর পরবর্তীতে আমি আইডি উদ্ধারের পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশকে সচেতন থাকবার জন্য। ঠিক এই পোস্টের 56 থেকে 57 মিনিট পর আবারও একইভাবে আমার আইডিকে ডিসেবল করে দেওয়া হয়। আপিল করে রেখেছি প্রমাণাদি দিয়ে। আমি জানি না আমি আইডি আর নির্বাচনের আগে ফিরে পাবো কিনা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের আইডি দিয়ে আমরা আমাদের প্রচার কার্যক্রম চালিয়েছিলাম, প্রচুর পরিমাণে সেটা রিচও হচ্ছিল। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি, সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ডাকসুতে যে নির্বাচন সেই বিষয়ে সংবাদ সম্মেলন করছেন ছাত্রদলের প্রার্থী। আমরা এই মুহূর্তে সময় হলো একটি বিরতির, ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, শেয়ার বাজারের সবশেষ অবস্থা দেখে নিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান 3টি সূচক রয়েছে, 3টি সূচকের মধ্যে 2টি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে, একটি নিম্নমুখী। এই মুহূর্তে ঢাকায় ডিএসইএক্স ইন্ডেক্স সেটি এই মুহূর্তে 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5638 পয়েন্টে। ডিএসইএস ইন্ডেক্স সরিয়া ভিত্তিক সেটি এই মুহূর্তে 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1227 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্স সেটি 4 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2193 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে
11,124 কোটি টাকা। এখন পর্যন্ত 153টি কোম্পানির শেয়ার দর বেড়েছে কমেছে 186টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে 57টি কোম্পানির শেয়ারের দাম। এরপর জানাবো মুদ্রা বাজারের সবশেষ অবস্থা। মুদ্রা বাজারের চিত্র দেখে নিতে চাই। মুদ্রা বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার যেটি 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 135 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 140 টাকায়, পাউন্ড 156 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 164 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দামে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 22 ক্যারেটের স্বর্ণ যেটি সেটি এই মুহূর্তে অবস্থান করছে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম আছে 1,81,550 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,73,304 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,48,541 টাকা এবং সনাতন স্বর্ণের দাম প্রতি ভরি 1,23,067 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা যেটি সেটি এই মুহূর্তে অবস্থান করছে 2,811 টাকায়। 21 ক্যারেটের রূপার দাম রয়েছে 2,683 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে 2,298 টাকা এবং সনাতন রূপার দাম আছে 1,726 টাকা। দর্শক, এর সাথে সময় হলো বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। শস্য ভাণ্ডার খ্যাত বগুড়ার কৃষিতে যুগান্তকারী ভূমিকা রাখছে পরিবেশ বান্ধব পলি নেট হাউস। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন হচ্ছে সবজির চারা। ঝড় বৃষ্টি, সূর্যের ক্ষতিকর রশ্মি নিয়ন্ত্রণ, অত্যাধুনিক সেচ ব্যবস্থাপনা, ক্ষতিকর পোকার প্রবেশ রুখে দিয়ে নিরাপদ ফসল ও চারা উৎপাদন হচ্ছে এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে। এতে সুস্থ মানসম্মত চারা উৎপাদনের পাশাপাশি চাষিরাও লাভবান হচ্ছেন। পরিবেশ বান্ধব পলিনেট হাউস প্রযুক্তি ব্যবহারে নিরাপদ মানসম্মত চারা উৎপাদন হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। পলিনেট হাউসে সারা বছর সবজি চাষ ও চারা উৎপাদন হবে, এতে কৃষিতে বৈচিত্র্য আসবে। জেলার সব মিলিয়ে 20টি হাউস রয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। লোহিত সাগরে সাবমেরিন ফাইবার অপটিক কেবল কাটা পড়ায় বিশ্বজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে তাদের অ্যাজুর ক্লাউড সার্ভিসের ব্যবহারকারীরা ইন্টারনেট ধীর গতি পাচ্ছেন, যদিও বিকল্প পথে ট্রাফিক সচল রাখার চেষ্টা চলছে। এই ঘটনায় শুধু মাইক্রোসফটই নয়, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার বেশ কিছু দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। অতীতেও জাহাজের নোঙর বা নাশকতার কারণে এ ধরনের তার কাটার ঘটনা ঘটেছে, জানিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।